ছুটির দিনেও মনোনয়ন যাচাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামাত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বেগম জিয়ার সমাধিতে আজও নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। আপোষহীন নেত্রীর দেখানো পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় গুলশান কার্যালয়ে তারেক রহমান। দেশজুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এ মাসে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। পর্দা উঠল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সেজেছে স্টল, প্যাভিলিয়ন, প্রবেশ মূল্য 50 টাকা। পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণা। এবং রাজনৈতিক টানাপোড়েনের বলি মোস্তাফিজ। খেলা হচ্ছে না আইপিএল ভারতে। প্রতিবাদের মুখে কেকেআর স্কোয়াড থেকে কাটার মাস্টারকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিসিসিআইর। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা 15 আসনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র। বিএনপির প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা জানিয়েছেন জামাত ও এনসিপি প্রার্থীরা। ঢাকা জেলা ও মহানগর মিলে 20টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 253 জন। 3টি ভাগে চলছে যাচাই বাছাই। সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 13টি আসন, জেলা অফিসে 5টি এবং নির্বাচন কমিশন ভবনে 2টি আসনের যাচাই বাছাই হচ্ছে। ঢাকা 17 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র। বৈধতা পেয়েছে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা। এছাড়া ঢাকা 6 আসনে বিএনপির ইশরাক হোসেন, ঢাকা 8 আসনে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 10-এ বিএনপির শেখ রবিউল আলম এবং 11তে এম এ কাইয়ুমের মনোনয়ন গৃহীত হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির প্রার্থীরা। আমি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান পরিবেশে, কারণ আপনারা জানেন যে বিগত আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের কি রকম দলীয়করণ না মানে দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ। সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন। দীর্ঘদিন পর আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছে। 12 ফেব্রুয়ারি প্রচুর লোক ভোট কেন্দ্রে যাবে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের যে দায়বদ্ধতা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, তার একটা প্রাথমিক প্রতিফলন আমি দেখতে পেয়েছি। তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপির প্রার্থীরা। ফেব্রুয়ারিতে 12 তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে, যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরো অ্যাক্টিভ হন, আমরা আশা করি ঢাকা 8-এ একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি। ভয়ভীতি প্রদর্শন করলে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসবে না। এখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময়। এদিকে এখন পর্যন্ত 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও আছেন তাদের মধ্যে, তবে আপিল করার কথা জানিয়েছেন তিনি। ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। রোববার শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে পরাজিত শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক সাংবাদিকদের কর্মশালার উদ্বোধন শেষে আহ্বান জানান তিনি। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। এদিকে মৃত্যুর কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই আসনে জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও 1 আসনে বৈধ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র।
জেলায় জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত রিটার্নিং কর্মকর্তারা। উৎকণ্ঠায় কার্যালয়ের বাইরে অপেক্ষায় বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা। ঘোষণার পর কেউ ফিরছেন উচ্ছ্বাস নিয়ে, আবার বাতিলের জন্য ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। শনিবার সকালে 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি একই আসনে জামাত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নও পাশ হয়। অন্যদিকে মৃত্যুর কারণে বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়। তার বদলে মনোনয়ন পান গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। দিনাজপুর 3 আসনেও বেগম খালেদা জিয়ার প্রার্থিতা সমাপ্ত করে বৈধ করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমের আবেদন। আমি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 14 এর বিধান অনুসারে 41 বগুড়া 6 বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কর্মকর্তারা। এ আসনে তার বিপরীতে মনোনয়ন পাশ হয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, 3 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। এদিকে চট্টগ্রাম 5 আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিলের দাবিতে হট্টগোল করেন দলটির নেতাকর্মীরা। তবে কর্মকর্তারা জানান দলীয় কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় স্বাভাবিক নিয়মেই বাতিল হয় আনিসুলের মনোনয়নপত্র। এছাড়া চলমান যাচাই বাছাইয়ে ব্যাংক হিসাব, মামলা সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে বেশ কয়েকটি জেলায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন 9 জানুয়ারি পর্যন্ত। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজও সমাধিতে ঢল নেমেছে মানুষের। আপসহীন নেত্রীর দেখানো পথে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন নেতারা। কারাগারে নির্যাতন করে বিএনপি চেয়ারপারসনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ, চলছে 7 দিনের দলীয় শোক। ঘন কুয়াশার শীত উপেক্ষা করে ভোর থেকেই প্রয়াত বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়ায় অংশ নেন আগতরা। বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা সবার। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে তিনি সংগ্রাম করে নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। সে আর জাতীয়তাবাদী দলের সম্পদ নয়, সে বাংলাদেশের জাতীয় সম্পদে পরিণত হয়েছেন। ভবিষ্যতে এরকম বিরল সম্মানীয় মৃত্যু কোনো দেশের নেত্রীর হবে কিনা, মানে এরকম মহিষী কোনো নারীর হবে কিনা, এত ত্যাগ তিতিক্ষার পরে আল্লাহ তাআলা তাকে যে কি সম্মানের সাথে মৃত্যু দিয়েছে, এটা আসলে বিরল। দল মত নির্বিশেষে সারা বিশ্বের মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাই ওনাকে ভালোবাসে। এখন আমাদের একটাই চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ উনি সম্মানের সহিত আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। বেলা 11টায় মির্জা আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। পরে দোয়া করেন তারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাবা মায়ের আদর্শ ধারণ করে তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি। কিভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। এই দিন বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11:30টার দিকে কার্যালয়ে পৌঁছান তিনি। এর আগে সকাল 10টার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে আসেন। দুপুরে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দলের নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর। সময় সংবাদে আরও থাকছে। নিজ নামে 30 থেকে 40টি মুঠোফোন দেখে চিন্তিত না হওয়ার আহ্বান সরকারের। অপারেটররা সব তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করায় এই সমস্যা। চলছে সমাধানের চেষ্টা। তীব্র ঠান্ডা ও হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে এ মাসেই 2 থেকে 3 দফায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার চাদরে ঢাকা ভোরের সূর্য, সঙ্গে কনকনে হিমেল হাওয়ায় বাইরে বের হওয়া দায়। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রাজধানীর ছিন্নমূল মানুষেরাও আছেন চরম কষ্টে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। 4 বছরের থেকে এই বছর শীত বেশি পড়ছে। যারা ধরেন মনে করেন গরিব মানুষ আছে, যারা ফুটপাতে থাকে, আমাদের থেকে তারা অনেক কষ্টে আছে। শীতের লেগে গাড়ি গুড়ি চালাইতে পারতাছি না, লেগে আগুন ধরায় আগুন পোয়াইতাছি। এবারে অনেক শীত বলে নতুন রাস্তা আপনার মাল পাওয়া যাচ্ছে কম দামে, আমরা কিনতেছি। শীতের জন্য সকাল থেকে এই পর্যন্ত বাড়ে না, আইসি পুরান কাপড় কিনতে, কিন্তু যদি সুযোগ পাই বনে তাহলে নিব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় শনিবার তাপমাত্রা নেমেছে 12.5 ডিগ্রি সেলসিয়াসে, যা রাজধানীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া পূর্বাভাস বলছে হাড় কাঁপানো শীতের প্রকোপ থাকতে পারে সপ্তাহখানেক। বর্তমান যে অবস্থা বিরাজ করছে তাতে এই অবস্থাটা আগামী 4-5 দিনের অব্যাহত থাকবে, অর্থাৎ সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে এরকম থাকবে, হয়তো কখনো কিছুটা কম কিছুটা বেশি, তবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। জানুয়ারিতে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নামার পাশাপাশি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এনইআইআর সিস্টেমে নিজের নামে 30 থেকে 40টি মুঠোফোন দেখে সাধারণ মানুষকে চিন্তিত না হতে বলেছে সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, সিস্টেম অপারেটররা এ যাবৎকালের সব তথ্য অন্তর্ভুক্ত করায় এই সমস্যা, যা সমাধানের চেষ্টা চলছে। কর ফাঁকি ও অপরাধ দমনে মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করতে গেল বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এনইআইআর সিস্টেম। এই সিস্টেম চালুর পর এনইআইআর এর ওয়েবসাইটে গিয়ে নিজের নামে মুঠোফোন সংখ্যা যাচাই করতে গিয়ে 30 থেকে 40টি করে হ্যান্ডসেটের তথ্য পাচ্ছেন গ্রাহক, যা নিয়ে বিস্মিত ও চিন্তিত অনেকেই। নিরাপত্তাগত ঝুঁকিগুলো যদি শনিবার সময় সংবাদকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, মোবাইল অপারেটররা হিস্টোরিক ডেটা বা এ যাবৎকালের সব তথ্য সিস্টেমে তুলেছে। তাদের কাছ থেকে 300 কোটির বেশি ডেটা সেট পাওয়া গেছে। তবে স্থানান্তরের তারিখটা বর্তমান সময় দেখানোয় অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। ধীরে ধীরে পুরনো উপাত্ত ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে শুধু বর্তমানে সচল মুঠোফোনের সংখ্যা দেখানো হবে। গত 10 বছরে ব্যক্তির সিমে যতগুলো ডিভাইস অ্যাক্টিভেট করা হয়েছে প্রত্যেকটা ডিভাইসের ডেটা দেখিয়েছি। তো ধীরে ধীরে হিস্টোরিক ডেটাটা আমরা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে নিয়ে যাব। বর্তমানে যে সচল যে নাম ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা তালিকায় দেখাবো। এ সময় এনইআইআর চালুর পর ক্লোন বা নকল ফোন নিয়ে ভয়াবহ তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলেন, একটি আইএমইআই নম্বরের বিপরীতে প্রায় 4 কোটি হ্যান্ডসেট পাওয়া গেছে। একটা আইএমইআই এর এগেনস্টে 3 কোটির বেশি ডিভাইস আছে। এর বাইরে 19 লক্ষ পেয়েছি, 15.5 লক্ষ, 17.5 লক্ষ এই ধরনের পেয়েছি। এ সময় এনইআইআর সচল থাকলেও আগামী 90 দিন কোনো মোবাইল ফোন লক হবে না বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। এবার মেলায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার। নির্বাচনের আগে হলেও ক্রেতার ভালো সাড়া পাওয়ার আশা অংশ নেওয়া প্রতিষ্ঠানের। এবার বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে পেপার ও প্যাকেজিং পণ্যকে। পূর্বাচলে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
জানানো হয় এবার মেলায় 327টি স্টল প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে দেশি বিদেশি পণ্য। বড়দের প্রবেশ টিকিটের মূল্য ধরা হয়েছে 50 টাকা। মেলা প্রাঙ্গণে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ সহ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার। আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের বাণিজ্য সম্প্রসারণই এই মেলার লক্ষ্য। পণ্যের উৎপাদন বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবার পেপার এবং প্যাকেজিং প্রোডাক্টকে 2026 সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি। এ সময় আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে কঠোর নীতিমালা থেকে বের হওয়ার তাগিদ দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FVCCI এর প্রশাসক। সম্ভাবনাময় দেশে আমাদের বাণিজ্যিক মিশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমাদের ব্যবসায়ীদের পক্ষে বিদেশে মার্কেট লিঙ্কেজে আমরা আরো বেশি সুবিধা পাব। উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় মেলার গেট। বিগত বছরের চাইতে ইনশাআল্লাহ এই বছর আশা করি সবাই একসাথে মিলেমিশে এই বাণিজ্য মেলাটাকে উপভোগ করব। আই এম ফিলিং কোয়াইট গুড অ্যাবাউট ইট। আই থিংক দ্যাট ইটস এ ভেরি গুড কনসেপ্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য এবার মেলা 2 দিন পর শুরু হলেও আয়োজক সংস্থা ইপিবি জানিয়েছে শেষ হবে 31 জানুয়ারিতেই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় 2 লাখ টাকা ছিনতাই করা হয়। শুক্রবার রাতে সদর উপজেলার তেরোঘড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দোকান বন্ধ করার সময় 3 জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে দোকান মালিক নাহিদ হাসানকে ভয়ভীতি দেখিয়ে নগদ 2 লাখ টাকা এবং 3টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে আঘাত করা হয়। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। খেলার খবর, রেকর্ড দাম পেয়েও এবারের IPL-এ খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে কপাল পুড়ল কাটার মাস্টারের। ভারতে সাধারণ সমর্থকদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল BCCI। আলোচনাটা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকে। IPL-এ 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতার নাইট রাইডার্স। কিন্তু ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে সেটা কতটা সম্ভব হবে প্রশ্ন ছিল তখনই। কিন্তু একের পর এক হুমকি আসতে থাকে চারদিক থেকে। মোস্তাফিজকে বাদ দেয়া না হলে হামলার হুমকি দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিকে। এমনকি মাঠে হট্টগোল করা হবে বলেও হুঁশিয়ারি আসে বেশ কিছু উগ্রবাদী সংগঠন থেকে। অব্যাহত প্রতিবাদ এবং হুমকির মুখে এবার পিছু হটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে BCCI সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন KKR স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড। Due to the recent developments which is going on all across, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার ফলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। KKR-কে জানিয়ে দেওয়া হয়েছে তাদের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে। তাকে ছেড়ে দেওয়ার পর যে শূন্যতা তৈরি হবে সেখানে চাইলে তারা অন্য কাউকে নিতে পারবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটির ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর সরাসরি KKR থেকে মুস্তাফিজকে বাদ দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মুস্তাফিজকে দলে নেয়ায় ক্ষমতাসীন বিজেপি নেতা সঙ্গীত সোম বিশ্বাসঘাতক বলেছেন শাহরুখ খানকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছুটির দিনেও মনোনয়ন যাচাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামাত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বেগম জিয়ার সমাধিতে আজও নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। আপসহীন নেত্রীর দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় গুলশান কার্যালয়ে তারেক রহমান। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। রোজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।